এনসিপি প্রধান নাহিদ ইসলাম, তিনি বলছেন যে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, ফলে লেভেল প্লেইং ফিল্ড নেই। এই ধরনের প্রশাসন থাকলে একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে না বা নির্বাচন সম্ভব না। আমি এই বিষয়েও শামসুজ্জামান দুদু আপনার কাছ থেকে নিশ্চয়ই শুনতে চাইবো। তবে ওই যে অদৃশ্য শক্তির বিষয়ে কি কোনো ধারণা আপনারা দিতে পারেন, যে কারা সেই অদৃশ্য শক্তি যারা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছে? আগের যে দুটো প্রশ্ন সেটা রয়ে গেছে, এটি একটা। আর একটা হচ্ছে, আপনি বলছিলেন যে বিএনপি নতুন কিছু করবে না, কিন্তু সম্প্রতি আপনি আপনার বক্তব্যে জনাব শামসুজ্জামান দুদু আপনি বলছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন দিতে সরকার বাধ্য হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই, মানে তার মানে অদেখা কোনো খেলা নিশ্চয়ই আপনাদের আছে। প্রথম কথা বলি, অদৃশ্য শক্তি খুব সহজ শক্তি। যারা লুটপাটকারী, যারা গণহত্যাকারী, যারা সুবিধাভোগী, এরাই অদৃশ্য শক্তি হিসাবে ক্ষমতায় থাকতে চায়। এরা পিপুলসকে, মানে জনগণকে আড়ালে রেখে তারা নির্বিচারে এর আগে 15 বছর ধরে সমস্ত ব্যাংক, বিমা একে নির্বিচারে লুটপাট করেছে। আপনি কি আওয়ামী লীগকে মিন বিশেষ- করছেন? হ্যাঁ, 15 বছর মানে তো আওয়ামী লীগ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আওয়ামী লীগ অদৃশ্য শক্তি, মানে ডক্টর ইউনূসের নির্বাচনের কলকাঠিটা আওয়ামী লীগ নাড়াচ্ছে? এই লুটেরা শ্রেণী হচ্ছে অদৃশ্য শক্তি, সহজভাবে বলি। এই গণঅভ্যুত্থানের পরে যাদের মানি ব্যাগ ছিল না, সেই মানি ব্যাগ শুধু এখন ফুলে ফেঁপে বড় বড় অফিসে রূপান্তরিত হয় নাই। তারা 100-200 গাড়ি নিয়ে এখন বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে বেড়াচ্ছে। তারা ইতিমধ্যে রূপায়ণ টাওয়ার, আপনি তো দেশের বাইরে আছেন, বাংলা মোটরে কাউকে পাঠাবেন, যে 2টো ফ্লোর নিয়ে এক রাজনৈতিক দল গঠনের আগে যে অফিস বানাইছিল, আমাদের এখানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আছেন দিন সাহেব, শত বছরের সংগঠন, তাদেরও যে অফিস, সে অফিস তাদের পার্টির এক সময়ের প্রধান, তিনি জমিদার পুত্র ছিলেন, মতিঝিলে 2টি জমি কমিউনিস্ট পার্টিকে দিয়েছিল। তারই একটি খণ্ডিত অংশ নিয়ে এই কমিউনিস্ট পার্টির অফিস। এবং অন্যান্য রাজনৈতিক দল, তারা দীর্ঘ সময় রাজনীতি করার পরে যে অফিস মেনটেন করে, এখন পার্টি করার আগেই যে অফিস তারা মেনটেন করেছে, এখনো করছে, সেটাই স্বাভাবিক একটি ঘটনা প্রক্রিয়া বলা যাবে না। এই অদৃশ্য শক্তি যুগে যুগে ছিল, শুধু হাসিনার সময় ছিল এমন বলা ঠিক হবে না। যারাই সুবিধাভোগী, রাষ্ট্রে, বিশ্বের গণতন্ত্র বিরোধী শক্তি, যারা গণতন্ত্রকে বিনাশ করেছে, তারা এই মানুষের অর্থে লুটেরার মধ্য দিয়ে তারা এই পরিস্থিতি তৈরি করে। তারা গণতন্ত্রের সপক্ষের কোনো শক্তি না। হাসিনাও ছিল না, আইয়ুব খানও ছিল না, এখন যিনি আছেন, মানে এই নতুন শক্তি হিসাবে আবির্ভূত হতেছে, তারাও গণতন্ত্রের শক্তি হিসাবে না। এটি হলো একটা মানে তাহলে প্রসঙ্গ। তাহলে আবার যদি একটু সামারি করি, অদৃশ্য শক্তি প্রথম অংশে শুনে মনে হলো যারা ইশারায় বা যাদের কলকাঠিতে চলছে আওয়ামী লীগ, 15 বছরের কথা বললেন। তারপরে শুনে বুঝলাম এনসিপি। আওয়ামী লীগ এনসিপি এদের মধ্যে কোনো যোগসাজশ, মানে অদৃশ্য তো শক্তি তারা? কমপক্ষে নিয়ে তো টকশো করা যাবে না। হ্যাঁ। সব কথা তো বলে দেওয়া যায় না, কিছু জিনিস তো আড়ালে রাখতে হয়। সব কথা বলে দিলে পরে মানুষের সৌন্দর্য, রাজনীতির সৌন্দর্য, কথার সৌন্দর্য থাকে না। কিছু কিছু জিনিস আছে তো মানুষের বুঝে নিতে হয়। আপনার যারা টকশো, আমার ধারণা অনেক আপনার দেশে বিদেশে অনেক সুমনোধায়ী, আপনার অনেক শ্রোতা আছে যারা ইশারাই কাফি। তো হুম। এত ভাঙাচোরার দরকার নাই তো। দেশে না আচ্ছা। থাকলেও আপনি নিশ্চয়ই বিভিন্ন মাধ্যমে যে সংবাদ জানেন যে দেশে কি হচ্ছে। তো সেই কারণে এই অপশক্তিটা ইতিমধ্যেই বাংলাদেশকে আবারও বিতর্কিত নিয়ে গেছে। এবং আমার ধারণা আমরা যাকে মাথার তাজ হিসেবে ঠাঁই দিছিলাম, এই ভদ্রলোকের যতটুকু সুনাম যা কিছু আছে, তা অচিরে ধ্বংস হয়ে যাবে। হুম। জি, ইশারায় কাফি বলছেন। ইশারা মানে পরিষ্কার হলে হয়তো রাজনীতির সৌন্দর্য নষ্ট হবে, আপনি বলছেন। যাই হোক, যে কারণে সেদিকে আর যাচ্ছি না। কিন্তু বিএনপির খেলা যেটি এখনো দেখে নাই, সেটা আসলে কেমন খেলা? বিএনপির খেলা দেখানে বিএনপি মাঠ তৈরি করেছিল বলেই আমাদের ছেলেপিলেরা কাজটা সমাপ্ত করতে পেরেছে। কমিউনিস্ট পার্টি মাঠটা তৈরি করেছিল বলেই তাদের ছেলেপিলেরা
গণঅভ্যুত্থান ঘটাতে সক্ষম হয়েছে। এই দেশের জাতীয়তাবাদী ছাত্র দলে এক সময়ের সাধারণ সম্পাদক ইলিয়াস আলীর নাম নিশ্চয়ই আপনি শুনেছেন, চৌধুরী আলমের নাম শুনেছেন, এরকম অসংখ্য নেতা কর্মী যারা গুম হয়েছে, যারা নিহত হয়েছে, নিখোঁজ হয়েছে, আর অসংখ্য শহীদ হয়েছে। মানে আমি 1 মাসের শহীদের কথা বলছি না, 15 বছরের শহীদের কথা বলছি। নির্যাতন ভোগ করেছেন, ফাঁসি কাস্টে ঝুলেছেন। তো সেই এই যে মাঠ তৈরি করা, সেই মাঠ তৈরি করা গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, বেঁচে থাকার জন্য, তারপরেই শেখ হাসিনার পতন হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই পতনের মধ্য দিয়ে একটা স্বপ্ন তৈরি হয়েছিল, সেটা গণতন্ত্র, গণতান্ত্রিক বাংলাদেশ। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ধারাবাহিক একটা আন্দোলন এদেশে হয়েছে। আমি 54 বছরের আন্দোলনের কথা বলছি না, এই শেখ হাসিনার জামানায় যে আন্দোলনটা সেটার কথাই আপাতত বলছি। আপনি 54 বছর ধরলে তো দেখবেন লাগাতার অনেক ঘটনা আছে, অনেক আন্দোলন আছে, অনেক সংগ্রাম আছে, সবটি স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার নিয়ে। সেই জন্যই আবার এই ঘটনাটি শেষ হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। এই দেশের মানুষ গণতন্ত্র প্রিয়। যেমন পাকিস্তান আন্দোলন এবং প্রতিষ্ঠা এই দেশে মানুষের, আহ এদেশের মানে অঞ্চলের, মুখ্যত পাকিস্তান তৈরি করেছে এদের মুসলিম, আহ, মানে এটাকে ইস্ট পাকিস্তানে বলা যাবে, তৎকালীন ইস্ট পাকিস্তানে পূর্ব বাংলা, সব মিলিয়ে আমরা ছিলাম 56 ভাগ, আর বাকিরা ছিল সিন্ধি, বালুচ, পাঠান। আমরা যখন উপেক্ষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, মানে এই বাংলাদেশে যারা বসবাস করে, তখন তারা পাকিস্তান কিন্তু ভাঙতে এবং পরিত্যাগ করতে 1 মিনিটের সময় নেয় নাই। 20 বছর ধরে আমরা বঞ্চনার শিকার হয়েছি। তো এখন 50 বছরের বেশি আমরা একটা রাষ্ট্রে, সেই জন্য মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ। সেই মানুষকে যদি বারবার উপেক্ষা করা হয়, তারা বারবার ঘুরে দাঁড়াবে। সেই কথাটি আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যে এমন কোনো ভাবার কোনো কারণ নেই যে 24-এর গণঅভ্যুত্থানই খালি বাঙালি জাতি একবার হুম। করেছে, 69-এ, 90, 24, 24 তো পেরিয়ে গেছে। এখন মানে সামনের দিনগুলো আন্দোলনের যখন একটা যাবে, ইতিহাস তো বাঙালির আছেই। সরকারের জনাব ভূমিকা শামসুজ্জামান দুদু, এবং আপনারা কি গণতন্ত্র। আপনারা কি তাহলে রাস্তায় নামবেন? কারণ আপনার বক্তব্য এরকমও ছিল, রাস্তায় নামতে বাধ্য করবেন না, মানে এই আপনারা যে আবারও রোডম্যাপটা পেলেন না, এখন কি আপনারা রাস্তায় নামার পরিকল্পনায় থাকবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একাধিকবার বলেছেন যে রাস্তার নির্বাচন আন্দোলন। না হলে রাস্তায় শুধু নামবো না, নির্বাচন না হলে শুধু রাস্তায় নামবো না, আমরা নির্বাচন একটি গণতান্ত্রিক উপায়ে আমরা আদায় করব, এখন তাহলে কি আপনি আলোচনা ওই পর্যায়ে। অবস্থানেই আছেন যে এই বছরের মধ্যে নির্বাচন দিতে আপনারা বাধ্য করবেন? সরকার বাধ্য হবে। জি, সরকার বাধ্য হবে। আর একটা প্রশ্ন একটু আমি রহিন হোসেন প্রিন্সের কাছে যাবার আগে আপনার কাছ থেকে একটু শুনি যে নাহিদ ইসলাম যেটি বলছেন যে ডিসেম্বর থেকে জুন যে নির্বাচন সেই বিষয়ে যেটি প্রধান উপদেষ্টা বলছেন সেই ব্যাপারে তারা প্রাথমিকভাবে এইটার সাথে একমত, কিন্তু তিনি বলে দিচ্ছেন তার আগে তিনি ন্যূনতম সংস্কারের বিষয়ে একমত না, তারা মৌলিক সংস্কার চান, তারা চান আম, গণপরিষদ নির্বাচন, বিচার, সবকিছু প্রসঙ্গেই তিনি বলছেন। এবং তিনি মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর বিএনপির চাঁদাবাজির কথা উল্লেখ করছেন, প্রশাসনের কথা বলছেন যে সেটি বিএনপির পক্ষে কাজ করছে। আহ, এই ধরনের প্রশাসন থাকলে লেভেল প্লেইং ফিল্ড সম্ভব না, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। এই বিষয়ে আপনি কি বলবেন? তিনি সরকারে ছিলেন, এখন তার উস্তাদ সরকারে আছে। তিনি সরকারে ছিলেন, তার উস্তাদ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ছাত্রদের সরকার হিসাবে বলেছেন, ছাত্ররা তাকে ক্ষমতায় বসাইছে, আর তার দুই সহযোগী এখন সরকারে আসছে। তো বিএনপির কথা বলে লাভ কি? তিনি সরকারের সঙ্গে আলোচনা করুন কি চান, তার কথা কি চান। তিনি যে একটা রাজনৈতিক দল, তার কথাটা সরকারের তিনি বাধ্য করবেন বা সেই মতো এগোবেন, এটা হতেই পারে। এটা হতেই পারে যে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নেবে, আমরা নির্বাচনের পক্ষে অবস্থান নেব। নির্বাচনে জালিয়াতির অবস্থান ছিল হাসিনার, আর তারা সে তো একটা ইলেকশন দেখাইছে যে জালিয়াতি করলো, আর এরা ইলেকশনই হতে দেবেন না। তো ওই ওই একই রাজনীতি, আর আমরা ইলেকশনের পক্ষের রাজনীতি।